হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ পটলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি পটলগুলো কেটে নেব। এইভাবে সামনে ও পেছনে একটু একটু করে কেটে নিলাম। এবার দেখো পটলটা কিন্তু আমি পুরো ছোকাটা ছাড়াবো না, অল্প অল্প ছোকা রেখে এইভাবে পটলটা আমি কেটে নেব। যে কোনো নিরামিষ দিনে এইভাবে পটলটা রান্না করতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রতিদিন একরকমভাবে না খেয়ে মাঝে সাঝে একটু অন্যরকমভাবে কিন্তু রান্না করা যায়। আর এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে দুর্দান্ত লাগবে। খুব সাধারণভাবে অল্প তেল মশলায় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। বন্ধুরা, আমার এই অল্প তেল মশলা রান্নাগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদের সেই রান্নাটা শেয়ার করতে পারি। তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে তোমাদের আমি পরে ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। এই দেখো পটলটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে, অল্প অল্প ছোকা রেখে এইভাবে পটলটা আমি কেটে নিয়েছি। প্রথমে এইভাবেই সব কটা পটল আমি কেটে নেব। এখানে সব পটলগুলো দেখো একই রকমভাবে কেটে নিয়েছি। এবার পটলের এই খোসাগুলো আমি সরিয়ে দিলাম। এই খোসাগুলো কিন্তু তোমরা ইচ্ছা করলে বেটেও নিতে পারো, খোসা বাটা কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এই জায়গায় পটলগুলি দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি। পটলটা কাটার আগে আমি ধুয়ে নেব, কারণ ধুয়ে পটলটা কাটবো, আর পটলটা কেটে কিন্তু আর ধোবো না। আর পটলটা কেটে ধুলে কিন্তু এর মধ্যে প্রচণ্ড জল থাকবে। এভাবে জলের মধ্যে ভালো করে আমি পটলগুলো ধুয়ে নিয়েছি। এবার এই পটলগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার পটলগুলো আমি কেটে নেব। দেখো একটা পটলের আমি মাঝখান থেকে কেটে নিলাম। আর পটলটা দেখো একদম কচি, আর এই কচি পটলের দানা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগবে। এবার এই দেখো এইভাবেই কেটে নেবে, আর আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরাও কেটে নেবে। আর এই পটলটা যেহেতু কচি তাই এর দানাটা আমি ফেললাম না। যদি দানাগুলো একটু শক্ত থাকে তখন ফেলে দিও, কারণ বেশি শক্ত দানা কিন্তু আমার বেশি ভালো লাগে না। তোমাদের ভালো লাগলে রেখেও দিতে পারো। বন্ধুরা এই দেখো আর একটা পটল আমি নিয়ে নিলাম। আর এই পটলের দানাগুলো দেখো একটু শক্ত, আর এই শক্ত দানাগুলো আমার ভালো লাগে না, তাই আমি হাত দিয়ে দানাটা ফেলে দিলাম। আমি এইভাবে হাত দিয়ে নিয়েছি, কারণ পটলের ভেতরটা কিন্তু নরম থাকে। তোমরা ইচ্ছে করলে চামচ দিয়েও কিন্তু দানাটা পরিষ্কার করে নিতে পারো। এবার এইভাবে আমি পটলগুলো কেটে নিলাম। একই রকমভাবে সব পটল কেটে নেবো, আর যেই পটলের দানাটা শক্ত থাকবে সেই দানাগুলো আমি ফেলে দেবো। আর কচি পটলের দানাগুলো কিন্তু রেখে দেবো, কারণ কচি পটলের দানা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে পটলগুলো কাটা হয়েছে। এবার এই পটলের মধ্যে হাফ চামচ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, ও হাফ চামচ আমি হলুদ নিয়েছি, মানে প্রয়োজন মতো হলুদটা কিন্তু নিয়ে নিতে হবে। এবার হলুদ ও লবণটা পটলের সাথে মেখে নেব। এইভাবে হলুদ ও লবণ আগে থেকে যদি আমি পটলের সাথে মেখে 5 মিনিট রেখে দিই, তাহলে খুব অল্প তেলেই তোমরা কিন্তু পটলটা ভাজতে পারবে। আর খুব অল্প সময়ে তোমরা ভেজে নিতে পারবে। রান্নাঘরে দুটো কাজই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে রান্না করলে অল্প সময়ে তোমরা কিন্তু রান্না করে নিতে পারবে। এখানে হলুদ ও লবণটা পটলের সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার এই পটলটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা আলু নিয়েছি। যারা আলুটা পছন্দ করে না তারা আলুটা স্কিপ করতে পারো, কিন্তু একটু আলু দিলে খেতে ভালো লাগে। এখানে দেখো মাঝারি সাইজের একটা আলু নিয়েছি, খুব বেশি আলু দেবো না। আলু ছাড়াও তোমরা খেতে পারো, ওইটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। প্রথমে আলুর খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আলুটা আমি একদম ছোট ছোট করে কাটবো, যেহেতু আমি পটলটা একদম ছোট ছোট করে কেটেছি। আর দুটো কাটা একই রকম থাকলে দেখতেও কিন্তু ভালো লাগবে। এই দেখো তোমরা কিন্তু অবশ্যই দেখছো, এইভাবে একদম মাঝারি সাইজ করে কেটে নিলাম। এই তো পটল ও আলু একই রকমভাবে কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার এই আলুটা কেটে আমি সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ আলুটা যদি এমনি রাখি তাহলে কালো হয়ে যাবে। আর জলের মধ্যে দিলে কিন্তু আর কালো হবে না, কালো হয়ে গেলে আলু তখন তরকারি রান্না করলেও খেতে ভালো লাগবে না। এবার এই জলের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এর সাথে পুরো রান্নার লবণটা আমি এখন নিয়ে নিলাম। আর আলাদা করে কিন্তু আমি লবণ নেব না। আর পটল মাখার সময় একটু লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। প্রথমে শুকনো মশলাটা এইভাবে মিশিয়ে নেব।
এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই জল দিয়ে মশলাটা 10 মিনিট আগে যদি আমি ভিজিয়ে রাখি তাহলে মশলাটাও ফুলবে আর মশলাটা কিন্তু একদম বাটা মশলার মতো হবে। এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু একদম জাম নেই। এইভাবেই কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার আরেকটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি 1 চামচ টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এই টক দইটা তোমরা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু রান্না করতে যাবে না। রান্না করার অন্তত আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবে আর টক দইটা ফেটিয়ে রাখবে। তাহলে খুব অল্প সময়ে কিন্তু রান্না করতে পারবে। এই টক দইটা কিন্তু আমি বাড়িতে নিজের হাতে তৈরি করেছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এবার টক দইটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার মূল রান্নায় চলে এসেছে। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি সর্ষের তেল দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। ইচ্ছা করলে তোমরা সাদা তেল দিয়েও খেতে পারো, কিন্তু আমার মনে হয় সাদা তেল থেকে সর্ষের তেল বেশি ভালো লাগে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম। আলুগুলো কিন্তু জল থেকে তুলে আমি 2 মিনিট রেখেছি। এবার এর মধ্যে খুব সামান্য লবণ দেবো, কারণ পটল লবণ দিয়েছি, মশলা তৈরি করার সময় লবণ দিয়েছে, তাই লবণটা কিন্তু খুব বেশি দেব না। এই লবণটা দেওয়ার কারণ হলো লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দর হবে। এখন লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আগুনে আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে আলুটা আমি 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম আর এদিকে দেখো আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। একবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ইচ্ছে করলে তোমরা এর মধ্যে হলুদ দিতে পারো বা এমনি কিন্তু লাল করে ভেজে নিতে পারো। আমি এই জায়গায় খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম। এই হলুদ দেওয়াতে আলুর ভাজার কালারটা সুন্দর হবে। এবার হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এবার এই আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখানে কড়াইতে অনেকটাই তেল আছে, দেখো অল্প তেলেই কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে যে পটলগুলো আমি মেখে রেখেছিলাম, এই দেখো পটলের থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই পটলটা এই জলের থেকে আমি নিয়ে নিলাম। এইভাবে আমি সবকটা পটল নিয়েছি। আর একবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই জলটা থাকলে পটলটা ভাজতেও সময় বেশি লাগে। আর এইভাবে মেখে রেখে পটলটা ভাজলে অল্প তেলেই তোমরা কিন্তু ভেজে নিতে পারবে। এখন পটলটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আগুনে পটলটা হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে ভাজা হবে আর পটলগুলো ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি ঢাকা দিয়ে আবারও মিডিয়াম আগুনে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। একবার পটলটা এভাবে নেড়ে চেড়ে নেব আর 1 থেকে 2 মিনিট পটলটা হালকা লাল করে আমি ভেজে নেব। পটলটা দেখো লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না। এবার এই পটলগুলো আমি তুলে নিলাম। এখন কড়াইতে আবার আমি সর্ষের তেল নিয়ে নিলাম। দেখো মোট এখানে 3 চামচ তেল লেগেছে আর এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আজকে করলাম। তেলটা এবার গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে হাফ আমি তেজপাতা সাম্বার দিয়ে দিলাম। এর সাথে লবঙ্গ, এলাচ ও দারচিনি। আর এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এলাচটা ফেটে গায়ে আসতে পারে। ও সামান্য একটু জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছে। এবার এই জায়গায় যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলাটা আমি নিয়ে নিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছি। এখন ওই মশলাটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে। মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটাও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া রয়েছে, তাই আলাদা করে কিন্তু আমি আর লবণ নিলাম না। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঢাকা দিয়ে আমি 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। দেখো টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে। আর এইভাবে ঢেকে মশলাটা কষালে মশলা কষানো যত সুন্দর হবে, এই খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এখন মশলাটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই কষিয়ে নেব। বন্ধুরা মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়ে
এবার এই মশলার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। যখন টক দই দেবেন তখন কিন্তু আগুনটা একদম মিডিয়াম করে দেবে। বাটির মধ্যে অল্প টক দই লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছে, খুব বেশি জল দেবো না। এখন মিডিয়াম আগুনে কিন্তু এই টক দইটা কষাতে হবে, কারণ টক দইটা দিয়ে খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাই টক দইটা কেটে যাবে আর তখন ভালো লাগবে না। এভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এই জায়গায় আমি ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম। আলুটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার এই জায়গায় ভেজে রাখা আমি পটলগুলো নিয়ে নিলাম। পটলটাও মশলা ও আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর 1 মিনিট এইভাবেই কষিয়ে নেব। আর এই কষানোর সময় খুব জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আগুনেই কিন্তু পুরো মশলাটা কষাতে হবে। এখানে দেখো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে জলটা তাড়াতাড়ি ফুটবে ও আলু ও পটলটা সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু আলু পটল শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। খুব বেশি আমি জল নিইনি, কারণ আলু ও পটলটা আলাদা করে ভেজে রেখেছি, কারণ সেদ্ধ হয়ে গিয়েছে। তাই খুব সামান্য সেদ্ধ হওয়ার জন্য অল্প জল নিয়েছি। এখন এইভাবে আরও 2 থেকে 3 মিনিট পটলটা আমি রান্না করে নেব। 3 মিনিট পটলটা রান্না করে নিয়েছি, আর যেহেতু নিরামিষে রান্না করতে তাই খুব সামান্য একটু মিষ্টি দিলাম। তোমরা ইচ্ছা করলে মিষ্টিটা স্কিপও করতে পারো, বা একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর 1 মিনিট আমি এইভাবেই রান্না করে নিলাম, আর এর মধ্যে ঝোল থাকলে ভালো লাগবে না, একদম গা মাখা করব। এইভাবে পটলটা রান্না করলে রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্য বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইল, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে দেখো পটলটা হয়ে গিয়েছে, আর যেহেতু একবার আমি গরম মশলা সম্বাদ দিয়েছি তাই এখন কিন্তু গরম মশলা সম্বাদ দেবো না। এখানে আমি 1/2 চামচ ঘি এর মধ্যে নিয়ে নিলাম। ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর পটলটা আমি নামিয়ে নিলাম। দেখো পটলটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এটা তোমরা গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারো। আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দিলে নিমিষেই কিন্তু খেয়ে নেবে। দেখো দেখতে যতটা সুন্দর হতে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে।